পরিবেশবিদ্যার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব এসএলএসটি এনভায়রনমেন্টাল স্টাডিজ মডেল নম্বর 4। আপনাদের যে মডেল নম্বর 4-এ ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ যে একাধিক তথ্য আপনাদের সামনে তুলে ধরব, পাশাপাশি তার প্রশ্ন উত্তরগুলোও তুলে ধরব। দেখুন, এর আগে যদি মডেল 1, 2 বা 5, 6 যেগুলো ভিডিও রাখা হয়েছিল যে না দেখে থাকেন, তাহলে আপনি প্লেলিস্টে যান, সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা প্রচুর উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক আজকের এই মডেল 4-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, তারপরে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমে বিষয়গুলো আপনাদের জানতে হবে, তারপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখুন, এখানে পার্ট 1 মডেল 4টা কমপ্লিট করতে হয়তো 2-3টা ক্লাস লাগতে পারে। তো আজকের পার্ট 1-এ যেগুলো জিনিস নিয়ে আলোচনা করব সেগুলো দেখুন আপনারা। প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝায় বা হোয়াট ইজ ন্যাচারাল রিসোর্স। তো প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদ বলতে বোঝাচ্ছে কি, প্রাকৃতিক যে সমস্ত উপাদান যেগুলো মানুষের অভাব মেটায় বা মানুষের লক্ষ্য পূরণে সাহায্য করে, যা মানুষ তৈরি করতে পারে না, তাকে প্রাকৃতিক সম্পদ বলে। তো এই প্রাকৃতিক সম্পদের মধ্যে যে সমস্ত উল্লেখযোগ্য কী কী, যেমন হচ্ছে অরণ্য, তারপর হচ্ছে সূর্যালোক, তারপর হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, এই সমস্ত হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ কি? মানুষের অভাব, মানে যে উপাদানগুলো মানুষের অভাব মেটায়, এই জিনিসটা আপনাদের ভালো করে বুঝতে হবে। যে উপাদানগুলো মানুষের অভাব মেটায়, তাছাড়া মানুষের লক্ষ্য পূরণে সাহায্য করে থাকে, লক্ষ্য পূরণ বা টার্গেট অ্যাচিভ করতে সাহায্য করে, সেই সমস্ত তাকেই বলা হচ্ছে গিয়ে প্রাকৃতিক সম্পদ। যেমন হচ্ছে অরণ্য মানুষের কি অভাব মেটায়। কীভাবে? অরণ্য থেকে আমরা কি পাই? কাঠ তো পাচ্ছি, তাছাড়া মধু, মম, এই সমস্ত জিনিস আমরা পাই। তাছাড়া সূর্যালোক, যে সমস্ত সূর্যালোক কী করে? সূর্যের আলো থেকে আমরা যে উদ্ভিদরা কী করে খাদ্য তৈরি করে। পাশাপাশি সূর্যালোকের প্রভাবে কি, যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তো যাই হোক, এগুলো মানুষের কী হচ্ছে, বিভিন্ন চাহিদা মেটায়, অভাব মেটায়। তো এটাকে আমরা প্রাকৃতিক সম্পদ বলতে পারি। তাছাড়া পেট্রোলিয়াম, তো পেট্রোলিয়াম যেটা পেট্রোলিয়াম খনি থেকে যে পেট্রোলিয়াম পাওয়া যায়, অর্থাৎ ডিজেল, তো পেট্রোল, কেরোসিন, এই সমস্ত আমাদের কী করে অভাব মেটায়। তাছাড়া কি তার সাহায্যে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। তো এগুলো সব হচ্ছে গিয়ে প্রাকৃতিক সম্পদ। নেক্সট, এই প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জিমারম্যান তার ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থে সর্বপ্রথম এই প্রাকৃতিক সম্পদের সংজ্ঞা দিয়েছিলেন। তাহলে এখান থেকে প্রশ্ন থাকতেই পারে যে জিমারম্যানের লেখা বই গ্রন্থটির নাম কি? তো 4টা অপশান দিবে, তার মধ্যে একটা আপনাদেরকে চুজ করে লিখতে হবে, সেটা কি? ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তাছাড়া থাকতে পারে এই প্রশ্ন ঘুরিয়ে থাকতে পারে কি, ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থটি কার লেখা? তো সেটা হচ্ছে জিমারম্যান। তো এই গ্রন্থের মধ্যে এই সম্পদ সম্পর্কে সঠিক সংজ্ঞা তিনি দিয়েছিলেন। নেক্সট, এরপরে কি আছে? কয়েকটি প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ প্রকৃতিকে যে সমস্ত আমরা সম্পদ পাই, সেগুলো কি? জল, সূর্যালোক, খনিজ দ্রব্য ইত্যাদি সব হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। নেক্সট হচ্ছে কয়েকটি সাংস্কৃতিক সম্পদ। সাংস্কৃতিক সম্পদগুলো কী কী? যেমন জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, এই সমস্ত হচ্ছে গিয়ে সাংস্কৃতিক সম্পদ। তাছাড়া কয়েকটি মানবিক সম্পদ, যেগুলো হচ্ছে গিয়ে কী কী? মানুষের কর্মদক্ষতা, কর্মকুশলতা, এই সমস্ত হচ্ছে গিয়ে মানবিক সম্পদ। এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, কেননা এগুলো প্রশ্ন হয়তো এমসিকিউ টাইপ হয়তো তুলে দিতে পারে, যে কোন নিম্নলিখিত কোনটি মানব সৃষ্ট সম্পদ। তাহলে এখান থেকে অপশান দিয়ে দিতে পারে মানুষ কর্মদক্ষতা, তারপর যে কর্মকুশলতা, এগুলো সব হচ্ছে মানব সম্পদের অন্তর্গত। নেক্সট, এরপর হলো প্রাকৃতিক সম্পদকে সাধারণত দুভাগে ভাগ করে। এটা হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স, আর একটা হচ্ছে রিনিউয়েবল রিসোর্স, অর্থাৎ অপুনর্ভব সম্পদ, আর হচ্ছে পুনর্ভব সম্পদ। তো অপুনর্ভব সম্পদ বা নন রিনিউয়েবল কোনটা? এই সম্পদগুলো কি হয়, যে সম্পদগুলি ব্যবহারের ফলে বা অতি ব্যবহারের ফলে কেউ নিঃশেষিত হয়ে যায় বা শেষ হয়ে যায়, সে সমস্ত সম্পদকে বলা হয় নন রিনিউয়েবল রিসোর্স, অর্থাৎ অপুনর্ভব সম্পদ। যেমন হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল, এই সমস্ত সম্পদ কি ব্যবহারের ফলে কী হয়, এর পরিমাণটা কি আস্তে আস্তে কমতে থাকে। তো এটাই হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স। আর এটা হচ্ছে রিনিউয়েবল রিসোর্স কোনটা? যেটা পুনর্ভব সম্পদ। এই সম্পদগুলো কি যতই ব্যবহার করা যাক না কেন, ব্যবহারের ফলে কিন্তু এরা কোনো মতেই নিঃশেষিত হয় না। যেমন বায়ু, সৌরশক্তি, তারপরে সমুদ্রের মাছ, এই সমস্ত সম্পদগুলো কী হয়, যদি ব্যবহার করা হয়, ব্যবহারের ফলে কিন্তু শেষ হয় না বা নিঃশেষিত হয় না। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, নিম্নলিখিত কোনটি নন রিনিউয়েবল সম্পদ বা নিম্নলিখিত কোনটি রিনিউয়েবল সম্পদ এবং অপশান দিয়ে দেবে, তার মধ্যে আপনাদেরকে বাছাই করে লিখতে হবে। নেক্সট কী আছে? পৃথিবীর প্রধান গচ্ছিত সম্পদের তালিকা পেশ করেন মিডোজ। প্রধান গচ্ছিত সম্পদের তালিকা প্রথম পেশ করেছিলেন কে? মেডোজ। অবশ্যই মনে রাখতে হবে এই জিনিসটা। তার সহযোগীদের নিয়ে, তার গবেষকদের নিয়ে কী লিখেছেন? তার লিমিট টু গ্রোথ নামক গ্রন্থে যে গচ্ছিত সম্পদের তালিকা প্রকাশ করা হয়, তার নাম হচ্ছে, সেই গ্রন্থটার নাম কি? লিমিট টু গ্রোথ। অবশ্যই গ্রন্থটার নাম মনে রাখতে হবে।
তো নেক্সট যেটা আছে প্রশ্ন কি, যে গচ্ছিত সম্পদগুলো হলো কি কি, গচ্ছিত সম্পদ এগুলো সম্পর্কে জানতে হবে কিছু কিছু। গচ্ছিত সম্পদ কি, যেমন ধাতব অধাতব বিভিন্ন খনিজ দ্রব্য, যেমন হচ্ছে লোহা, তামা, এই ম্যাঙ্গানিজ, এই সমস্ত এগুলো সম্পদ হচ্ছে গচ্ছিত সম্পদ। আর তাছাড়া কিছু কিছু প্রবাহমান সম্পদ আছে, যেমন জল, বনভূমি, মৎস্য সম্পদ, বায়ুশক্তি, সৌরশক্তি, এগুলো সব হচ্ছে প্রবাহমান সম্পদ। তো এগুলো আপনাদেরকে অবশ্যই ভালো করে মানে বেসিক জিনিসটা মনে রাখতে হবে, কেননা এখান থেকে হয়তো পরীক্ষার প্রশ্ন থাকতে পারে যে নিম্নলিখিত কোনটি প্রবাহমান সম্পদ, ওই 4টা দিয়ে দিল অপশন, কোনটা সঠিক আপনাদেরকে বাছাই করে লিখতে হবে। তো অবশ্যই আপনাদেরকে উদাহরণগুলো মনে রাখতে হবে, কি প্রবাহমান সম্পদ আর এটা হচ্ছে গচ্ছিত সম্পদ। তো গচ্ছিত সম্পদের মধ্যে লোহা, তামা, ম্যাঙ্গানিজ যে সমস্ত হচ্ছে গচ্ছিত সম্পদ। আর তাছাড়া প্রবাহমান সম্পদগুলো কী কী, বনভূমি, জল, মৎস্য সম্পদ, বায়ুশক্তি, সৌরশক্তি, এই সমস্ত হচ্ছে গিয়ে প্রবাহমান সম্পদ। নেক্সট আসছে গিয়ে গচ্ছিত সম্পদের মধ্যে যে হচ্ছে লোহা। তো লোহা সম্পর্কে এখানে আলোচনা করব। তো লোহার যে প্রধান আকরিক, তো লোহার প্রধান আকরিকের নাম কি, যেন হচ্ছে হেমাটাইট, ম্যাগনেটাইট, এগুলো সব হচ্ছে গিয়ে লোহার প্রধান আকরিক। তাছাড়া কি লিমোনাইট, সিডারাইট, টাইটেনিয়াম, বা যেটাকে আমরা বগ আয়রন বলি, তো এসব হচ্ছে গিয়ে লোহার প্রধান আকরিক। তো পরীক্ষায় থাকতেই পারে যে নিম্নলিখিত কোনটি লোহার আকরিক, 4টা অপশান দিয়ে দেবে, সেটা আপনাদের সঠিকটা লিখতে হবে। নেক্সট চলে আসছে তামার। তামা নিয়ে, তামার আকরিক হচ্ছে চালকোসাইড, তারপর চালকোপাইরিস, এগুলো সব হচ্ছে তামার আকরিক। তাছাড়া কি ম্যালাকাইট, তারপর হচ্ছে এজুরাইট, এ সমস্ত হচ্ছে গিয়ে তামার প্রধান আকরিক। তারপর নেক্সট আসছে গিয়ে ভারতের বৃহত্তম কয়লা খনি। তো কয়লা সম্পর্কে আলোচনা করি। তো ভারতের বৃহত্তম কয়লা খনির নাম হচ্ছে ঝরিয়া। এটা হচ্ছে ভারতের বৃহৎ কয়লা খনি। এরপর দেখুন কি আছে, কয়লা উত্তোলনে উড়িষ্যা প্রথম স্থান অধিকার করেছে। তো কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে কি ওড়িশা রাজ্য। তাছাড়া যেটা হচ্ছে বৃহত্তম কয়লা খনি কোথায় অবস্থিত, ঝরিয়াতে। এই দুটো পয়েন্ট অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে কি না, ভারতের যে সর্বপ্রথম কয়লা উত্তোলন করা হয়েছিল রানীগঞ্জের সীতারামপুর অঞ্চলে। ভারতের সর্বপ্রথম কয়লা উত্তোলন করে কোথায়, রানীগঞ্জের সীতারামপুরে, সেটা হচ্ছে 1774 সালে এই প্রথম কয়লা উত্তোলন করা হয়েছিল। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র হচ্ছে বোম্বে হাই অঞ্চল, সেখান থেকে খনিজ তেল সংগ্রহ করা হয় বোম্বে হাই অঞ্চল থেকে। নেক্সট হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার, যেটা হচ্ছে আসামের ডিগবই অবস্থিত, সেটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম তৈল শোধনাগার। নেক্সট এরপর আসছে কি, যে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত, সেটা হচ্ছে গিয়ে গুজরাটের জামনগরে অবস্থিত। গুজরাটের জামনগরে বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত। দেখুন, এই ধরনের ভিডিও আপনাদের সামনে বারবার নিয়ে আসবো। আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নিয়মিত এই ভিডিওগুলো আপনারা পাবেন। তো এখন দেখুন যে আপনাদের এখন তো ভোটের ডিক্লেয়ার হয়ে গেছে। আফটার ভোটের পরে হয়তো এসএসসির বিজ্ঞপ্তি বার হতে পারে, তাই আপনাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আর যেগুলো বিষয় দিচ্ছি অল্প অল্প করে বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে, এগুলো দেখুন। আশা করি অনেকটাই আপনারা আস্তে আস্তে করে শিখতে পারবেন এবং বিষয়গুলো জানতে পারবেন, এবং অধ্যায়টা সম্পর্কে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কি আছে, যে ভারতের বৃহত্তম তৈল কি আলোচনা করলাম, যে গুজরাটের জামনগরে অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট। তা হচ্ছে ওএনজিসি এর সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট আজ কোয়েশ্চেন অফ দ্য ডে। কি ওএনজিসির সদর দপ্তর, অর্গানাইজেশন অফ ন্যাচারাল গ্যাস কমিশন, যেটা হচ্ছে গিয়ে ক্ষমা করবেন, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, যেটা হচ্ছে ওএনজিসি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। নেক্সট জাতীয় জলনীতি, অর্থাৎ ভারতের জাতীয় জলনীতি চালু হয় কত সালে, 2002 সালে। অবশ্যই এই প্রশ্ন উত্তরটা মনে রাখতে হবে। নেক্সট আলোচনা করছি ময়ূরাক্ষী নদীর উপর কানাডাবাদ অবস্থিত। কানাডাবাদটা কোথায় অবস্থিত, ঝাড়খণ্ডে। ময়ূরাক্ষী নদীর উপর কানাডাবাদ অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার এই প্রসঙ্গে বলে কানাডাবাদ কেন রাখা হয়েছে। তো এই বাঁধ ম্যাসেঞ্জার, যেটা হচ্ছে ময়ূরাক্ষী নদীতে, কানাডা সরকারের সহযোগিতায় এই বাঁধটা প্রথম নির্মাণ করা হয়েছিল। কানাডা সরকার এই বাঁধটি নির্মাণ করেছিলেন কত সালে, 1954 থেকে 55 সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। তাই এই কানাডা সরকারের সহযোগিতায় যেহেতু এই বাঁধটা নির্মিত হয়েছিল, তাই এই বাঁধটার নাম রাখা হয়েছিল কানাডা বাঁধ। অবশ্যই এই পয়েন্টটা আপনাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কী আছে, শতদ্রু নদীর উপর ভাকরানাঙ্গাল প্রকল্পটি অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট। যে ভাকরানাঙ্গাল প্রকল্পটি কোথায় অবস্থিত, সেটা হচ্ছে শতদ্রু নদীর উপর অবস্থিত। দেখুন, আজকের ভিডিওতে এটুকুই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে পার্ট 2-এ আরও কিছু কিছু নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, পাশাপাশি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।